রাত যখন গভীর হলো তখন দুলাভাই আমার রুমের দরজায় এসে নক করল। আমি জানতাম না বাহির থেকে দুলাভাই নক করছে। আমি ভয় পেয়ে আস্তে করে বিছানা থেকে উঠলাম। তারপর রুমের দরজার কাছে গেলাম। রুমের দরজার কাছে গিয়ে দরজাটা খুললাম। তারপর দেখলাম দুলাভাই। আমি দুলাভাইকে জিজ্ঞেস করলাম, এত রাতে আপনি আমার রুমে কিসের জন্য? দুলাভাই বলল, তুই এখন কোনো কথা বলবি না, চুপচাপ শুয়ে পড়ো। দুলাভাই এই কথা বলে আমার ওড়নাটা সরিয়ে দিয়ে যা করেছিল তা শুনলে তোমরা ঠিক থাকতে পারবে না। তাহলে আসল ঘটনাটা শুরু করি। আমার নাম কল্পনা। থাকি ময়মনসিংহ শহরে। একদিন এক বান্ধবী, নাম সবিতা, বলল, এই আমি আগামী ছুটিতে বড় আপার বাসায় যাব, তুই যাবি আমার সাথে। কল্পনা আপা এখন কোথায় থাকে তা বললি না, আগেই কিভাবে বলি যাব কিনা? ও হ্যাঁ, এই দেখ, আসল কথাই বলা হয়নি, শোন, বড় আপা এখন চট্টগ্রাম থাকে। যাবি? হ্যাঁ, যেতে পারি যদি মাকে রাজি করাতে পারিস। ঠিক আছে, সে ভার আমার। সত্যিই কলেজ বন্ধ হবার পর বাসায় ফিরে এলাম। বিকেলে সবিতা এসে হাজির। মায়ের কাছে বসে অনেকক্ষণ ভূমিকা করে আসল কথা বলল, খালাম্মা, আমি পরশু দিন চট্টগ্রাম যাব। বড় আপার বাসায় কল্পনাকে আমার সাথে যেতে দিবেন? না, কল্পনা কিভাবে যাবে? আমি রাজি হলেও ওর বাবা দিবে না। তাছাড়া তুমি কার সাথে যাবে? কেন, দাদা নিয়ে যাবে। আমি কয়েকদিন থাকব। দাদা আমাকে রেখে চলে আসবে, আবার বড় আপার সাথে আমরা ফিরব। কয়দিন থাকবে? বেশি না, মাত্র 1 সপ্তাহ। ও, কল্পনা আসবে? হ্যাঁ, আপনি একটু বলেন খালুকে। আচ্ছা, দেখি। শেষ পর্যন্ত বাবা রাজি হলেন। চট্টগ্রামে কল্পনা আপার বাসায় এসে পৌঁছে দেখি এলাহি কারবার, তার শ্বশুর শাশুড়ি সহ আরও প্রায় 5-6 জন মেহমান এসেছে গতকাল। খাওয়া দাওয়ার পর এখন চিন্তা শোয়া হবে কোথায়। আপা পাশের বাসায় গেল, সে বাসায় ভদ্রলোক একা আছে, তার ফ্যামিলি গেছে ঢাকায়। হ্যাঁ আপা পজিটিভ খবর নিয়ে এসেছে, এই পাশের বাসায় থাকব। আমি আর সবিতা। আমাদের নিয়ে এসে পরিচয় করিয়ে দিয়ে গেলেন আপা। এই যে ভাই, আমার বোন সবিতাকে তো চেনেন, আর এ হল ওর বান্ধবী কল্পনা। আরে সবিতা, কেমন আছ, কখন আসলে? হ্যাঁ দুলা ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো ভালো, তোমার মতো শালী যাদের, তারা কি আর খারাপ থাকতে পারে? দুলাভাই খালি বেশি কথা বলেন। না না, বেশি আর কি বললাম। তা খেয়ে এসেছো নাকি? রান্না করব? না, খেয়েই এসেছি। তবে শোন, সকালে কিন্তু নাস্তা বানিয়ে নিজেরা খাবে। আমাকে খাওয়াবে, তারপর যাবে, এবং যে কয়দিন থাকবে এই হিসাবই চালু থাকবে, বুঝেছ? আচ্ছা ভাবি, আপনি যান, ওদিকে ব্যবস্থা করেন। গিয়ে আমি দেখছি, এখানে ওরা এই রুমেই থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি, আছো তোমরা আমার সাথে। পাশের রুমে নিয়ে গেলেন, বিছানা দেখিয়ে বললেন, সবিতা, তুমি তো চেন সব, তাহলে শুয়ে পর, অনেক লম্বা জার্নি করে এসেছ। আমি সিরিয়ালটা দেখে শোব। না, আমরাও দেখব। দেখবে তাহলে আসো, দেখো। টিভি দেখাছিলাম আর বিভিন্ন গল্প করছি। বলেই ফেললাম, বাহ দুলাভাই, আপনি এত সুন্দর করে কথা বলেন। সবিতা আগে আপনার কথা কিছু বলেনি? নাকি আর কথা বলা, এই তো এমনি আর কি। আচ্ছা, তোমরা চা খাবে? লম্বা জার্নি করেছ, ভালো লাগবে। কে বানাবে? আপনি বানাবেন? মাথা খারাপ, দুইটা শালি ঘরে থাকতে কোনো বোকা চা বানিয়ে খায় বল? সবিতা বলল, না দুলাভাই, আমি বানিয়ে আনছি, আপনি বসেন। আমি সবিতায়ের সাথে রান্নাঘরে গেলাম, চায়ের কাপ এনে দুলাভাইয়ের হাতে দিলাম, উনি খুব খুশি হলেন। কি ব্যাপার তোমাদেরটা? না, এখন চা খেলে ঘুম হবে না, আপনার জন্যেই বানালাম। দেখ দেখি কান্ত, তোমরা খাবে না জানলে আমিও বাদ দিতাম। চা শেষ হবার সাথে সাথে সিরিয়ালও শেষ। দুলাভাই, এখন শোয়া যায়? হ্যাঁ চল, মশারিটা টানিয়ে নাও, রাতে ভয় পেলে আমাকে ডাকবে। আচ্ছা দুলাভাই। সবিতায়ের মশারি টানানো হলে আমি ভিতরে ঢুকে জিজ্ঞেস করলাম, এই দুলাভাইয়ের কি বাচ্চা আছে? হ্যাঁ, এক মেয়ে। কেন, আফসোস হচ্ছে? চুপ করবি না, আপাকে ডাকবো। শুয়ে শুয়ে ভাবছিলাম, দুলাভাই বেশ আলাপি লোক। চেনা নেই জানা নেই, এইটুক সময়ের মধ্যে কেমন আপন করে নিয়েছে। দেখতে সুন্দর অনেক। এ বাসার আপাটা কি লাকি, যদিও তাকে দেখি নাই, তবুও মনে হল একটু হিংসা হচ্ছে। এমন পুরুষ মানুষ কয়জন নারীর ভাগ্যে জোটে, অথচ আপা যখন নিয়ে আসছিল ভাবছিলাম, কোথায় না কোথায় নিয়ে যাচ্ছে। কিরে কল্পনা, ঘুমাচ্ছিস না? না রে, ঘুম আসছে না, কি করব। ও বুঝেছি, দুলাভাইয়ের কথা ভাবছিস। ধুর, কি যে বলিস না তুই। বারে খারাপ বললাম কিসে শুনি, তোর যেমন পছন্দ। দুলাভাই একেবারে হুবহু তাই, যদি তার বউয়ের না থাকতো তাহলে আমি প্রস্তাব দিতাম। আচ্ছা, রাত কত হয়েছে দেখেছিস, এখন ঘুমাবার চেষ্টা কর। পরের রাতে আবার এলাম।
দেখি দুলাভাই টিভি দেখছে, সাইড টেবিলে চায়ের খালি কাপ। কি দুলাভাই, কি দেখছেন? আরে আসো আসো, বসো, বল কি খেদমত করতে পারি? না, আপনাকে খেদমত করতে হবে না, আপনার জন্য কি করব তাই বলেন। যা দরকার তা তোমরা পারবে না। কেন পারবো না বলেই দেখেন পারি কিনা। চা বানাবো? তোমরা খাবে না? তাহলে থাক। থাকবে কেন, এখনই আনছি। দেখ, যদি পারো ভালোই হয়। সেই সন্ধ্যা থেকে ভীষণ মাথা ধরেছে। টিভিতে আমার প্রিয় একটা সিরিয়াল চলছিল, কিন্তু সবিতায়ের ঘুম পাচ্ছিল বলে ও ঘুমাতে চলে গেল। আমি কি করি ভেবে রয়ে গেলাম, দেখেই যাই। চা খেয়ে দুলাভাই বললেন, একটু কড়া করেছ বলে চাটা ভালো হয়েছে, দেখি যদি মাথাটা ছাড়ে। এ কি দুলাভাই, আপনার চোখ এমন লাল হয়ে আছে, কপালের পাশে রগ ফুলে গেছে কেন? ওই যে বলছি না, মাথা ব্যথা, এটা আমাকে খুব কষ্ট দেয়। মালিশ করে দিব? না থাক, তুমি বেড়াতে এসেছ, আবার কি মনে করবে? কি যে বলেন দুলাভাই, কি মনে করব, আপনার কষ্ট হচ্ছে তো। আর তাছাড়া মাথা ব্যথা কমাতে মালিশের কোনো বিকল্প নেই। দুলাভাই, আমি মালিশ করে দেই আপনার কপালটা, তাহলে ব্যথা কমে যাবে। না, তুমি পারবে না। এই জন্যে আমার স্ত্রী আমাকে ছেড়ে সাধারণত কোথাও যায় না। এই যন্ত্রণাটা খুব খারাপ, আমি এতক্ষণ শুয়ে পড়তাম, তোমাদের জন্য বসে রয়েছি। আচ্ছা, সবই ঠিক আছে, এখন আপনি কোনো কথা না বলে চলেন, বিছানায় শুয়ে পড়েন। আমি আপনার মালিশ করে দেই, আমি ভালো মালিশ করতে পারি। মায়ের মাথায় ব্যথা আছে তো, তাই সবসময় মালিশ করতে হয়। কিন্তু সবিতা দেখলে কি বলবে? আরে অসুখ হলে সবাই মানুষকে সেবা করতে পারে, এই নিয়ে আপনার ভাবতে হবে না দুলাভাই। আরে ধুর, সবিতা ঘুমিয়ে পড়েছ, আপনি জানেন না ওর ঘুম মরার মত। আর জানলেই বা কি আসে যায়, অসুস্থ মানুষের সেবা করতে হবে না? ও তাহলে চল। দুলাভাই উঠে তার শোবার ঘরে গেল। আমি সবিতাকে এক নজর দেখে দুলাভাইয়ের পিছনে গেলাম। আপনারা বিশ্বাস করেন, আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। লাইট জ্বালাতে চেষ্টা করল, কিন্তু লাইট কিছুতেই জ্বলল না। একই টিউবটা আবার গেল। ধ্যাত, এই জন্যে আমার টিউব লাইট একেবারে পছন্দ না। শেষ পর্যন্ত ডিম লাইট জ্বালাতে হলো। দুলাভাইকে আমি তার মাথায় মালিশ করে দিচ্ছিলাম। দুলাভাই বলল, তুমি তো দেখি একেবারে ডাক্তারের মতো মালিশ করতে পারো। কি যে বলেনে দুলাভাই, আমার মায়ের মাথায় প্রতিদিন মালিশ করিত, তাই অভ্যাস হয়ে গেছে। দুলাভাই বলল, তাই তো বলি, এত ভালো করে মালিশ করা কোথায় থেকে শিখলা? দুলাভাই, আপনারে একটা কথা বলি, আপনি যদি বিয়ে না করতেন তাহলে আমি আপনাকে বিয়ে করে নিতাম। আপনাকে বিয়ের প্রস্তাব দিতাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, কেন? দুনিয়ায় এত মানুষ থাকতে আমার প্রতি নজর পড়ল কেন গো? দুলাভাই, আপনার মতো মানুষ আমি কোনোদিন দেখিনি। আপনি যেমন সুন্দর তেমন আপনার কথাবার্তা। আপনি যাকে বিয়ে করেছেন সে তো ভাগ্যবতী। আরে তুমি যা মনে করছো তা না। তুমি হয়তো ভাবছো আমি বিয়ে করে অনেক ভালোই আছি, কিন্তু আমার মনের অবস্থা তুমি জান না। আমি আসলে এই সংসার নিয়ে ভালো নেই। তোমার ভাবির আচার আচরণ তেমন একটা ভালো না। তোমার ভাবি আমায় তেমন পছন্দ করে না। আমি বললাম, দুলাভাই, আপনি কি বলেন এসব? আপনার মতো একটা সুদর্শন মানুষকে ভাবি পছন্দ করে না? এটা কি করে হয়? আমার এই কথাটা বিশ্বাস হচ্ছে না দুলাভাই। তুমি যদি বিশ্বাস না করো তাহলে আমার করার কিছু নাই। আমি সত্যি বলছি, আমি আসলে তোমার ভাবিকে নিয়ে ভালো নেই। আচ্ছা দুলাভাই, আজ ঘুমান, আমি আমার রুমে গিয়ে ঘুমাই। ঠিক আছে, কাল কথা হবে। আর আমি তো আছি, সবিতা যতদিন আছে। আমি তাকে ডাক দিলাম আর বললাম, শোন, তুমি যে আমার মাথা ব্যথা দূর করেছ তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। আরে দুলাভাই, আপনি আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না, কারণ আমি তো রোগী মানুষের সেবা করেছি। সমস্যা নাই, কাল আবার কথা হবে। তাহলে আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে, যাও। পরের দিন রাতে আমি আমার শালীকে বললাম, আজ আমার সাথে দেখা করো রাতে। আমি বললাম, ঠিক আছে দুলাভাই, আপনি রুমে যান, আমি আসব। আমি আমার রুমে গেলাম। আজ আমার মাথা ব্যথা তেমন নাই। তারপরও আমি ভাবলাম কল্পনাকে দিয়ে। আমি কল্পনা মানে আমার শালীর জন্য অপেক্ষা করতে লাগলাম। কিন্তু কল্পনা আজ কিছুতেই আসছে না। আমি ভাবতে লাগলাম, আজ কল্পনা আসলে আমি তার কাছে থেকে আমার মনের চাওয়াটা পূর্ণ করে নিব। আমি ভাবতে লাগলাম কিভাবে কি করা যায়। কল্পনা কি আমার কথায় রাজি হবে নাকি অন্য কাউকে বলে দিবে? কারণ আমার খুব ভয় হচ্ছে, যদি আমার স্ত্রী কিছু জানে তাহলে আমার 12টা বেজে যাবে। আর তাই যা করতে হবে খুব ভেবে চিন্তে করতে হবে। আমি কল্পনাকে আস্তে করে ডাক দিলাম। কল্পনা, এইদিকে আসো তো, তোমার সাথে জরুরি কথা ছিল। আমি বললাম, দুলাভাই আসছি।
আমি দুলাভাইয়ের ডাক শুনে তার রুমে গেলাম। আমি বললাম, দুলাভাই, চা করে দিব। দুলাভাই বলল, তোমার হাতের চা খেলে আমার মাথা ব্যথা ভালো হয়ে যায়। তাই নাকি দুলাভাই? তুমি এমন ভাব করছো, মনে হয় কিছুই তুমি জান না। দুলাভাই, আমি সব জানি, এমনি আপনার সাথে মশকরা করছিলাম। আরে তুমি আমার সাথে মশকরা করো, কিন্তু আমার মনের ভিতর তো কোনো শান্তি নাই। দুলাভাই, আপনি চাইলে আপনি মনে শান্তি পেতে পারেন। আমি বললাম, কিভাবে পাব? তোমার ভাবি যে অহংকারী মানুষ, তার কাছ থেকে ভালো কিছু পাওয়া সম্ভব না। এরই মধ্যে আমার স্ত্রী বাসায় হাজির। তুমি চলে আসছো, তুমি না বলেছিলে আরো 2 দিন তোমার বাপের বাড়িতে থাকবে? আরে আমি এতদিন থাকলে তোমার কষ্ট হতে পারে, আর তাই ভাবলাম চলে যাই। আমি ভাবির ব্যবহার তো খারাপ দেখলাম না। ভাবি বলল, এই 2 দিন তুমি কেমনে আছো? কি করছো? ঠিকমতো খাওয়া দাওয়া করছো কিনা তা নিয়ে আমি মহা দুশ্চিন্তায় ছিলাম। আর তাই তো কোনো কিছু না ভেবে চলে আসলাম। যাক, ভালোই করেছে, তোমার ছোট বোন আসছে, তুমি আর কয়দিন থাকলেই হতো। তারপর ভাবি বলল, যাও তুমি স্নান করে আসো, আমি তোমার জন্য খাবার রেডি করছি। তারপর দুলাভাই স্নান করে আসলো, ভাবি নিজ হাতে দুলাভাইকে ভাত খাওয়াইয়া দিচ্ছিল। আমি এই দৃশ্য দেখে ভাবলাম, ভাবি তো দুলাভাইকে ভালোই যত্ন করে। তাহলে দুলাভাই কি আমার সাথে মিথ্যা কথা বলেছে নাকি? আর দুলাভাই আমার সাথে মিথ্যা কথা বলবে কেন? এখন আমি বুঝতে পারলাম, দুলাভাই আমায় মিথ্যা বলে আমার কাছ থেকে কিছু আদায় করতে চাইছিল। যাই হোক, দুলাভাইয়ের মক্কল বুঝতে আর আমার বাকি রইল না। আমি রাতে আমার রুমে খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমাতে গেলাম। তারপর রাত যখন গভীর হলো, তখন আমার রুমের দরজায় কারো নক পেলাম। তারপর আমি ভাবলাম, এত রাতে কে দরজায় নক দিল? আমি কিছুটা ভয় পেলাম। তারপর আমি আস্তে আস্তে বিছানা থেকে উঠলাম আর দরজার কাছে গেলাম। তারপর মনে সাহস নিয়ে রুমের দরজাটা খুলে দিলমা। তারপর যাকে দেখলাম সে আর কেউ না, সে আমার দুলাভাই। আমি দুলাভাইকে বললাম, আপনি এত রাতে আমার রুমে কিসের জন্য? দুলাভাই বলল, এই ওই দিন তোমায় বলেছিলাম যে আমার কপালে সুখ নেই। আমার মাথা প্রচণ্ড ব্যথা করছে, অথচ তোমার ভাবিকে বললাম আমার মাথা ব্যথা করছে, একটু মালিশ করে দাও। সে রাগ দেখিয়ে বলল, আমি পারবো না। মাথা ব্যথা করলে ট্যাবলেট খাও। কিন্তু ট্যাবলেটে তো আমার মাথা ব্যথা সারে না। তোমার ভাবির আচার ব্যবহার আমার কাছে কিছু ভালো লাগে না। আমি দুলাভাইকে বললাম, তাহলে এখন আমি আপনার জন্য কি করতে পারি দুলাভাই? উনি বলল, তুমি তো ভালো মালিশ করতে পারো, তাই বলছিলাম। আমার মাথায় প্রচুর ব্যথা করছে, তুমি আমার মাথায় মালিশ করে দিলে ব্যথাটা কমে যাবে। তুমি যদি আমায় একটু সাহায্য করো। তখন কল্পনা বলল, করে দিতে পারি, তবে একটা শর্তে দুলাভাই। আমি কল্পনাকে বললাম, কি শর্ত তোমার? আমি তোমার সকল কথায় রাজি আছি। দুলাভাই, আপনি অদ্ভুত মানুষ। আগে আমার শর্তটা তো শুনবেন, তারপর আপনার কথা রাখব। দুলাভাই তখন বলল, কি শর্ত শুনি বলো। আমি বললাম, দুলাভাই, আপনি ভাবির সাথে রাতে যা করেন, আমিও আপনার কাছ থেকে তা পেতে চাই। আমি কল্পনার কথা শুনে অনেক অবাক হলাম। আমার অনেক খুশি হলাম মনে মনে। আমি বললাম, ও এই কথা ঠিক আছে, আমি তোমার কথায় রাজি। তারপর আমি কল্পনাকে বললাম, কখন তোমার কথা রাখতে হবে? আমি বললাম, এই মুহূর্তে এবং এখনই। তারপর দুলাভাই বলল, তাহলে শুয়ে পড়ো। আমি বিছানায় শুয়ে পড়লাম। তারপর দুলাভাই আমার বিছানায় এসে বসল। আর আমার ওড়নাটা সরিয়ে দিয়ে যা করেছিল তা আমি তোমাদের পরের পার্টে বলবো। আজকেই এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আমার কাজের মেয়েটি আমাকে প্রতিদিন বলতো, ডাক্তার মেম সাহেব নাইট শিফট করবেন না, আপনার ভাগের শাস্তি আমাকেও পেতে হয়। আমি তার কথা বুঝতে পারিনি। একদিন আমি অসুস্থ ছিলাম, তাই অন্য কাউকে দায়িত্ব দিয়ে হঠাৎ তাড়াতাড়ি বাড়িতে চলে এলাম। আমার রুম থেকে চিৎকারের আওয়াজ আসছিল। রুমের দরজা খুলে সামনের দৃশ্য দেখে আমি চমকে উঠলাম, কারণ রুমে কাজের মেয়েটির সাথে আমার স্বামী। এবার আসল ঘটনাটি বলি। কিছুদিন থেকে দেখছি যে কাজের মেয়েটি বারবার আমার কাছে আসতো এবং কিছু না বলে ফিরে যেত, সে হয়তো আমাকে কিছু বলতে চায়। 4-5 দিন এমন করতে দেখে একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, কলি, সবকিছু ঠিক আছে তো, তুমি কি আমাকে কিছু বলতে চাও? আমি ভেবেছিলাম যে তারা হয়তো টাকার প্রয়োজন।
কারণ গরিব মানুষের তো এটাই সমস্যা, সব সময় তাদের টাকার প্রয়োজন হয়। তাই আমি তাকে জিজ্ঞাসা করলাম তার টাকার দরকার কিনা। তখন কলি বলতে লাগল, না মেম সাহেব, আমার টাকার দরকার নেই, আমি বরং আপনার সাথে অন্য কিছু নিয়ে কথা বলতে চেয়েছিলাম। আমি তার মুখে দুশ্চিন্তার রেখা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমি তাকে বললাম, কলি তাড়াতাড়ি বলো, আমার ডিউটিতে যেতে দেরি হয়ে যাচ্ছে। কলি বলতে লাগল, আমি শুধু আপনাকে বলতে চাই আপনি নাইট ডিউটি করবেন না। আমি হতবাক আর একটু রাগের সাথে ওর দিকে তাকালাম আর জিজ্ঞেস করলাম, নাইট ডিউটি না করার মানে কি? আমাকে এমন উপদেশ দেবার জন্য আমাকে রাগান্বিত দেখে ও আর কিছু না বলে দ্রুত সেখান থেকে চলে গেল। আমি ভাবলাম হয়তো আমি চলে যাওয়ার কারণে ওকে বেশি কাজ করতে হয়, সেজন্যও আমাকে এসব বলছে। যাই হোক, অনেকদিন ধরে ওর আচরণে পরিবর্তন দেখতে পাচ্ছি, তাই ভাবলাম যে আমার ওর উপর নজর রাখা উচিত এবং ওর মনে কি চলছে তা জানা দরকার। যাই হোক, আমি ডিউটিতে চলে গেলাম। যদিও আগে আমি শুধু দিনের ডিউটি করতাম, তবে গত 2 বছর ধরে আমি নাইট ডিউটি করছি এবং এতে আমার কোনো সমস্যা হয়নি। এখন বাচ্চারা বড় হয়ে গেছে এবং বাড়িতে কাজের মেয়ে কলি আছে। ওকে পুরো সময়ের জন্য রাখা হয়েছিল যাতে ও দিনরাত আমাদের বাড়িতে থাকে। সন্ধ্যায় তো আমার স্বামীও বাড়ি থেকে চলে যেত, তাই আমার কোনো চিন্তা ছিল না। কিন্তু গত কয়েকদিন ধরে কলিকে নিয়ে আমার মনে অদ্ভুত ভাবনা শুরু হয়েছে। সে হয়তো আমার আড়ালে খারাপ কিছু করছে। প্রায় আমার সহকর্মী মহিলাদের থেকে শুনতাম যে এমনই এক মহিলা তার বাড়ির কাজের মেয়ের হাতে ছেড়ে দেয় এবং তার স্বামী কাজের মেয়ের সাথে খারাপ আচরণ শুরু করে এবং তাকে লুকিয়ে বিয়ে করে। এই খবর শোনার পর থেকে আমি শান্তি পাচ্ছিলাম না। একদিকে আমার স্বামীর প্রতি আমার পূর্ণ বিশ্বাস ছিল যে আমার স্বামী আমার সাথে এমন কিছু করবে না, এবং কাজের মেয়েটির উপর বিশ্বাস ছিল কারণ সে খুব ভদ্র। কিন্তু আবার ভাবলাম যে কারও বদলাতে সময় লাগে না। আমি আমার স্বামী এবং কাজের উপর নজর রাখার সিদ্ধান্ত নিলাম। আমি সকালে দেরি করে উঠতাম। আমি ভাবলাম যে আমার নিজেই উঠে তার জন্য নাস্তা তৈরি করা উচিত। কিন্তু সারা রাত ডিউটি করার পর এমন ক্লান্ত হয়ে যেতাম যে 5টায় বাসায় ফিরে গভীর ঘুমে তলিয়ে যেতাম আর উঠতে ভাল লাগত না। দুপুর 2টায় ওঠার পর লাঞ্চ করে আমার প্রাইভেট রুমে বসে থাকতাম। চাকরির পাশাপাশি আমি একটি প্রাইভেট ক্লিনিকও খুলেছিলাম যেখানে আমি গরিব মানুষের চিকিৎসা বিনামূল্যে করতাম। ক্লিনিক থেকে আসার পর সন্ধ্যায় চা খেয়ে হাসপাতালে যেতাম। মাঝে মাঝে আমার স্বামী আমাকে অভিযোগ করে বলতো, কোহিনূর, তুমি তোমার জীবনকে এতটা ব্যস্ত করে ফেলেছ যে আমাদের জন্য তোমাদের সময় নেই। আমিও তোমাকে ভালোবাসি এবং তোমার প্রয়োজন অনুভব করি। কিন্তু আমার স্বামী খুব ভাল ছিল। আমি তাকে খুব তাড়াতাড়ি মানিয়ে নিতাম এবং ও আমার অসুবিধা বুঝত। জীবন একই রুটিনে চলছিল। কিছুদিন শান্তিতে কেটে গেল। আমি তেমন কিছু দেখতে পেলাম না, তাই আমি কিছুটা নিশ্চিত হলাম। কিন্তু একদিন কলি আবার আমার কাছে এসে বলল, মেম সাহেব, আপনি আমার কথা শুনুন। দিনের বেলায় আপনার ডিউটি করিয়ে নিন, তাহলে আপনার শাস্তি আমাকে ভোগ করতে হবে না। এবারও খুব রেগে বলেছিল এবং কথা শেষ করেই সেখান থেকে চলে গেল। ওর কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম যে আমার ভাগের শাস্তি মানে কি? ও আমার স্বামীর সাথে আমার ভাগের সময় কাটাচ্ছে না তো? এই ভেবে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমার স্বামীর উপর আবার যে বিশ্বাস ছিল সেটা নয় বলে মনে হতে লাগল। কিন্তু তারপর ভাবলাম, না, এটা সম্ভব না, ও নিশ্চয় এমনই এই কথা বলছে। কিন্তু তারপরেও আমি জানতে চাই যে আমার দিনে ডিউটি করার জন্য না করে রাতে ডিউটির জন্য এত জোর করার পিছনে উদ্দেশ্য কি? আমি একজন ডাক্তার এবং আমি সারা জীবন সততার সাথে কাজ করেছি এবং কখনো কারো কাছ থেকে কোনো অনুগ্রহ নেয়নি। হাসপাতালের ম্যানেজার আমাকে যে ডিউটি দিয়েছে তা আমি সানন্দে গ্রহণ করেছি এবং পূর্ণ নিষ্ঠার সাথে তা পালন করেছি। এখন আমি নাইট শিফটের কথা বলে রেখেছিলাম, বলেছিলাম যে আমি নাইট ডিউটি করব। এতে আমার কোনো সমস্যা নেই। এখন আমি হঠাৎ করে ছেড়ে যেতে পারবো না, তাহলে আমার নাম খারাপ হয়ে যাবে। এত বছর ধরে আমি কঠোর পরিশ্রম করেছি এবং কখনো কথার খেলাপ করিনি। পুরো স্টাফদের আমার উপর অনেক আস্থা ছিল, কিন্তু এভাবে আমি আমার সংসারটা নষ্ট করতে চাই না। তাই ভাবলাম কিছু করা দরকার। কলি গত 1 বছর ধরে আমার বাড়িতে কাজ করছে। এতদিনে না ওর বিরুদ্ধে আমার বিরুদ্ধে ওর কোনো অভিযোগ ছিল না। একজন বিধবা যার 2-3টি সন্তান আছে এবং ও তাদের ভরণপোষণের জন্য আমার বাড়িতে কাজ করত। আমি চাকরির প্রথম দিনই তাকে বলেছিলাম যে তোমাকে এখানে 24 ঘন্টা থাকতে হবে। ওই সন্তানের নিয়ে কোনো চিন্তা ছিল না, কারণ ওর সন্তানের দেখাশোনা করার জন্য ওর বাবা মা ছিল এবং তারা গ্রামে থাকতেন, ও একাই।
আমাদের বাড়িতে থাকতো, ওরা বেতন পেত, তা ওর গ্রামে পাঠিয়ে দিত। যদিও আমি ওকে অনেকবার বলেছিলাম যে তুমি চাইলে তোমার সন্তানদের এখানে নিয়ে আসতে পারো। তুমি যেখানেই থাকো তোমার সন্তানরাও সেখানে থাকবে। কিন্তু কেন জানি না, ও রাজি ছিল না। ওর সাথে সময়টা ভালোই যাচ্ছিল, আজ পর্যন্ত ও কখনো কারো বিরুদ্ধে অভিযোগ করেনি। কিন্তু এখন গত কয়েকদিন ধরে খেয়াল করছি ওর আচরণ অদ্ভুত হয়ে গেছে। প্রতিবারই ও আমাকে একই কথা বলতে থাকল, মেম সাহেব দিনের বেলা আপনার ডিউটি নিয়ে নিন, আর রাতে বাসায় থাকুন। আমি কিছুই বুঝতে পারছি না রাতে বাসায় কি এমন হয় যার কারণে ও এত ঘাবড়ে যায়। এবং আমাকে এই কথা বলে একদিন এমন হল যে আমি ডিউটিতে ছিলাম, এমন সময় হঠাৎ একজন নার্স আমার কাছে এসে বলল যে অনেক দূর থেকে একজন মহিলা আপনার সাথে দেখা করতে এসেছে। আমি জিজ্ঞাসা করলাম সে কি রোগী, কারণ এই সময় আমার ডিউটি ছিল। তখন সে বলল না, তিনি আপনার কোনো আত্মীয়। এই সময় আমার কোনো আত্মীয় আমার সাথে দেখা করতে ডিউটিতে আসতে পারে। ভাবতে ভাবতে বের হলাম, বাইরে গিয়ে দেখি একজন অচেনা মহিলা দাঁড়িয়ে আছে। আমি বিরক্ত সাথে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কে আপনি এবং আমার সাথে দেখা করতে চাইছেন কেন? তুমি কি ডাক্তার নিপুণ? আমি বললাম, হ্যাঁ আমি ডাক্তার নিপুণ। আমার কথা শুনে সে হঠাৎ তার মোবাইলের ক্যামেরা বের করে আমার ছবি ক্লিক করেই হঠাৎ পালিয়ে গেল। আমি কয়েক সেকেন্ডের জন্য বুঝতে পারিনি কি হলো ব্যাপারটা, এবং যখন বুঝতে পারলাম তখন সে আমার থেকে দূরে পালিয়ে গেছে। আমি তার পিছনে জোরে দৌড়ালাম যাতে তাকে জিজ্ঞেস করতে পারি কেন সে আমার ছবি তুলেছে এবং সে কে। কিন্তু সে খুব দ্রুত ছুটতে ছুটতে আমার নাগালের বাইরে চলে গিয়েছিল। আমি ফিরে এসে ভাবতে লাগলাম, এবং ভগবান, আমার সাথে এসব কি হচ্ছে? কে এই মহিলা? তার কেন এখানে এসেছিল কে জানে? আমার কিছু একটা গড়বড় মনে হচ্ছে, যেন খারাপ কিছু হতে চলেছে। আমার ষষ্ঠ এনজিও বারবার আমাকে সংকেত দিচ্ছিল যে সম্ভবত আমার জীবনে কিছু খারাপ ঘটনা ঘটতে চলেছে। আমি এটা জানতাম যে আমি আমার ফ্যামিলি, কারণ রাতে ডিউটি করে খুব ক্লান্ত হয়ে পড়তাম আর সকালে দেরি করে ঘুম থেকে উঠতাম। আমি যখন ঘুম থেকে উঠি তখন আমার স্বামী অফিসে চলে গেছে, এবং রাতে যখন আমি ডিউটিতে যাই তখনও সে অফিস থেকে আসে না। অদ্ভুত জীবন হয়ে গেছে। অনেকদিন আমার স্বামীর সাথে কথাও হচ্ছিল না। আমি এটা অনুভব করতে পেরে সাথে সাথে মোবাইল বের করে আমার স্বামীকে কল করলাম। ভাবলাম অন্তত ফোনে কথা বলি, কিন্তু সে আমার ফোন ধরছে না। তখন আমি তার অফিসের নম্বরে কল করি এবং তার কলিগ আমাকে বলেন যে তিনি গত কয়েকদিন ধরে অফিসে আসছেন না। তার কথা শুনে আমি অবাক হয়ে গিয়েছি, সে অফিসে যাচ্ছে না। এই বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে সে প্রতিদিন অফিসের জন্য বাড়ি থেকে বের হতেন। তাহলে তিনি অফিসের নাম করে কোথায় যেতে পারেন? পরের দিন ছুটি নেওয়ার কথা ভাবলাম। আমি যখন বাড়িতে এই কথাটা জানালাম তখন সবাই খুব খুশি। বিশেষ করে কাজের মেয়ে কলির চোখে মুখে খুশির ছাপ ফুটে উঠল। রাতে খাবার খেয়ে বাইরে হাঁটতে বের হলে দেখলাম কলি কারো সাথে ফোনে কথা বলছে, আর কাউকে বলছে মেম সাহেব আজকে বাড়িতে আছেন। আজ আমার কপাল ভালো, নইলে তো তার ভাগের শাস্তি পেতে আমি হয়তো মরেই যেতাম। আমি যখন তার কাছে গেলাম সে হঠাৎ ঘাবড়ে গিয়ে ফোন কেটে দিল। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম তার সাথে কথা বলছে, সে বলল কারো সাথে নয়, শুধু মাকে ফোন করেছিলাম সন্তানদের খবর নেওয়ার জন্য। এখন কলির প্রতি আমার সন্দেহ বেড়ে গেল। হয়তো সে কোনো ঘোট পাকাচ্ছে অথবা আমার কাছ থেকে বড় কিছু লুকাচ্ছে। এটা তো নয় যে সে কোনো অন্যায় কাজে জড়িয়ে পড়েছে। ভাবলাম আজকে বাড়ি থেকে দেখবে এখানে কি এমন হয়। কিন্তু আমার চোখে কিছুই করল না। সবাই আরামে শুয়ে পড়ল। আমার ছুটির কথা শুনে আমার স্বামী খুব খুশি হয়ে বললেন, কতদিন হয়ে গেল আমরা একসাথে সময় কাটানোর সুযোগ পাইনি। আমিও বুঝতে চেষ্টা করলাম সে কি সত্যিই খুশি, নাকি শুধু খুশির ভান করছে। তাই সন্দেহের চোখে তার দিকে তাকালাম যে এটা সম্ভব কিনা যে আমি বাড়ি ছাড়ার পরে তার এবং কাজের মেয়েটির মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। সেজন্য মেয়েটি আমাকে বলে যে আপনি বাড়িতে থাকুন, আমার একটি মেয়ে এবং একটি ছেলে আছে। মেয়েটি স্কুলে পড়ে এবং ছেলেটি ছোট ছিল এবং সেই স্কুলে যেত বাড়িতে। আমরা এই কজন ছিলাম, তাই আমার ধারণা ছিল বাড়িতে শুধু একটা কাজের মেয়ে যথেষ্ট। তাই কলি ছাড়া আর কাউকে কাজে নেওয়ার জন্য ভাবিনি। আমি এক দুবার পরিবারের সদস্যদের অন্য কোনো কাজের মেয়ে নেওয়ার কথা বলেছিলাম। তখন সবাই কলির অনেক প্রশংসা করে বলতো যে ও একা থাকলেও আমাদের কোনো সমস্যা হয় না, তাহলে অন্য কাজের মেয়ে নেওয়ার কি দরকার। আমিও স্বস্তি পেলাম। কিন্তু গত কয়েকদিন ধরে আমি লক্ষ্য করেছিলাম যে কলি আর আমার মেয়ে শান্তা একে অপরের সাথে আরও বেশি ঘনিষ্ঠ হতে শুরু করেছে।
শান্তা সারাক্ষণ কলির আশেপাশে থাকত। এটা দেখে আমার খুব অদ্ভুত লাগত যে কেন কলিকে এত ভালোবাসতে শুরু করল। আমি এটাও দেখছিলাম যে শান্তা আকিবের কাছাকাছি যাওয়ার চেষ্টা করত, কলিকে কাছে পাওয়ার চেষ্টা করত। কিন্তু কলি তার কাছ থেকে পালিয়ে বেড়াত। সেদিন আমি সারাদিন এবং সারারাত বাড়িতে থেকে দেখেছি, এমনকি হাসপাতালেও যায়নি এবং ক্লিনিকেও বসেনি। শান্তাকে কলির কাছে যাওয়ার চেষ্টা ছাড়া কিছুই অস্বাভাবিক মনে হয়নি। কিন্তু আমি এই বিষয়টিকে উপেক্ষা করেছি, কারণ আমি বাড়িতে থাকি না, শুধু কলি বাড়িতে থাকি, তাই সে হয়তো কলির সাথে মিলে মিশে থাকে। কিন্তু সে রকম কিছুই ছিল না। আমি এখন ভিতরে ভিতরে রেগে গেলাম যে কলির এই নাটক কবে শেষ হবে কে জানে। আমি আমার রুটিন অনুযায়ী পরের দিন আবার নাইট ডিউটি শুরু করলাম। দুদিন পরে আমি খুব ভোরে উঠলাম, কারণ সন্ধ্যায় আমার এক বান্ধবীর বিয়েতে যেতে হবে। তাই আমি তার জন্য একটি উপহার নেওয়ার কথা ভেবে বাজারে গেলাম। সেখানে আমাকে এক জায়গায় দাঁড়াতে হয়েছিল, কারণ সামনে দৃশ্যটি আমাকে অবাক করেছিল। কারণ আমার স্বামী হাসপাতালের ভিতরে যাচ্ছিল। কেন ওকে হাসপাতালে যেতে হবে? ও একেবারে ঠিক আছে, ওর কোনো সমস্যা নেই। আমিও তাকে অনুসরণ করে হাসপাতালে গেলাম। দেখলাম সে রুমের ভেতরে চলে গেল। আমি জানালায় উকি দিয়ে দেখলাম সে মহিলাকে টাকা দিচ্ছিল। তাকে আমি চিনতে পারিনি, কারণ তার পিঠ আমার দিকে ছিল। মহিলাকে টাকা দিয়ে আমার স্বামী দ্রুত বেরিয়ে গেল। এরপর মহিলাটি কাউকে ডাকল এবং কিছুক্ষণ পর যে মহিলাটি এল তাকে দেখে আমি চোখের পলক ফেলতে ভুলে গিয়েছি। সেই মহিলাটি আর কেউ নয়, আমার কাজের মেয়ে কলি। মহিলাটি কলিকে কিছু টাকা দিল। কলি তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেল। আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে। আমার স্বামী প্রথমে এক অজানা মহিলাকে টাকা দিল, তারপর সেই অজানা মহিলাটি আমার স্বামীর দেওয়া টাকা থেকে কিছু টাকা কলিকে দিল। অবশেষে মহিলাটি যখন আমার দিকে মুখ ঘোরালো, আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি কিভাবে সেই মহিলাকে বলতে পারি এতদিন পার হওয়ার পরেও তার মুখটি আমার মনের মধ্যে আঁকা হয়েছিল। এই সেই একই মহিলা যে সেদিন আমার ছবি তুলে পালিয়ে গিয়েছিল। আমার স্বামীর সাথে এর কি সম্পর্ক? আমি ভাবলাম তাকে গিয়ে জিজ্ঞেস করব, কিন্তু এরপরে আর একজন লোক এসে সেই মহিলার সাথে হাত মিলিয়ে দুজন সেখান থেকে চলে গেল। এসব দেখে এখন আমি নিশ্চিত হলাম যে আমার বিরুদ্ধে কোনো গভীর ষড়যন্ত্র করা হচ্ছে এবং এতে আমার স্বামীর সাথে আমার কাজের মেয়ে কলিও জড়িত। আমি সিদ্ধান্ত নিলাম যে আজ আমি দুজনকে হাতে নাতে ধরব। রাতে যখন আমি নাইট ডিউটিতে যাচ্ছিলাম তখন আমার স্বামীও বাসায় এসে আমাকে বলল, চলো আমিও তোমার সাথে যাব, কিছু জরুরি কাজে শহরের বাইরে যেতে হবে। আমি চিন্তায় পড়ে গেলাম যে ও যদি বাড়ির বাইরে থাকে তাহলে কিভাবে ওদের হাতে নাতে ধরব। হাসপাতালে গিয়ে ভাবতে ভাবতে আমার মাথা ব্যথা শুরু হলো। মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হল। 5 জন ডাক্তার রাউন্ডে এসে আমার অবস্থা দেখে বললেন, আমার মনে হয় না তুমি রাতের ডিউটি করতে পারবে, তোমার বাড়িতে ফিরে যাওয়া উচিত। আমার এমন প্রচণ্ড মাথা ব্যথা ছিল যে আমারও মনে হয়েছিল যে আমি এখানে আর থাকতে পারব না, নইলে আমার শরীর খারাপ হবে। আমি আমার জায়গায় অন্য একজন ডাক্তারকে ডিউটি দিয়ে এবং বাড়িতে না জানিয়ে চলে এলাম। রাতে হঠাৎ করে কখনো বাসায় ফিরিনি। দরজা বন্ধ ছিল। ভাবলাম ওদের ঘুম থেকে উঠানোর চেয়ে চাবি দিয়ে দরজা খুললেই ভালো হবে। ভিতরে ঢুকতেই বুঝলাম আমার স্বামী হয়তো এখনো বাড়ি ফেরেননি, কারণ তার গাড়ি ছিল না। আমি আমার রুমের দিকে যেতে শুরু করেছিলাম, এমন সময় হঠাৎ চিৎকারের আওয়াজ পেলাম। উপর থেকে শব্দ আসছে, দৌড়াতে লাগলাম। আমি যখন উপরে গেলাম তখনও আমার ছোট মেয়ের ঘর থেকে চিৎকারের আওয়াজ আসছে। আমি এগিয়ে গিয়ে সাথে সাথে দরজা খুললাম। সামনের দৃশ্যটা দেখে আমার নিজেরই চিৎকার বেরিয়ে গেল, কারণ এটা সেই দৃশ্য যা আমার আত্মাকে নাড়া দিয়ে দেয়। আমি দেখলাম আমার মেয়ে বাজেভাবে কলিকে মারছে আর কলি গলা চিরে চিৎকার করছে। এগিয়ে গিয়ে ওকে সরিয়ে দিলাম। আমাকে দেখেও বিরক্ত হয়ে গেল আমার মেয়ে। এদিকে আমাকে দেখে কলি তাড়াতাড়ি আমার পিছনে লুকিয়ে বলল, এই জন্যই তো আপনাকে নাইট ডিউটি না করতে বললাম, কারণ আপনি চলে যাবার পর আমার সাথে এটাই ঘটে। আপনার মেয়ে আমাকে প্রতিরাতে আমাকে মারধর করে, এবং এটা আজ থেকে নয়, অনেক দিন ধরে এমন। আর আপনার মেয়ের যন্ত্রণা আমার সহ্য করতে হচ্ছে। আপনি যখন রাতে ডিউটিতে চলে যান তখন আপনার মেয়ে আমাকে প্রতিরাতে গলা ধরে আমাকে মারতে শুরু করে। আমি কাজের মেয়ের কথা শুনে অনেক চিন্তায় পড়ে গেলাম। তাহলে আমার মেয়ের কি হয়েছে যে আমার স্বামী এবং তোমাকে মারধর করে? তারপর আমার মেয়েকে একজন মানসিক ডাক্তারের কাছে নিয়ে গেলাম। মানসিক ডাক্তার বলল, আপনার মেয়ের কিছু হয়নি, আপনার মেয়ে বাবা মায়ের ভালোবাসা পায়নি, আর তাই আপনার মেয়ের এমন অবস্থা।
আপনি থাকেন রাতে ডিউটিতে আর আপনার স্বামী থাকে দিনে ডিউটিতে। আর তাই আপনার মেয়ে আপনাদের ভালোবাসা থেকে বঞ্চিত হয়। সে একাকিত্ব হয়ে যায়। আর এই জন্যই আপনার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। এখন থেকে আপনারা ওকে সময় দিন। তাহলে সব ঠিক হয়ে যাবে। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার কোন ধরনের গল্প শুনতে ভালোবাসেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আমার স্বামী বিদেশে যাওয়ার পর থেকে আমার ছোট দেবর বাড়ির সব কাজের দায়িত্ব নিয়েছে। বাড়ির ছোটখাটো কাজ, যেমন মেশিন ঠিক করা, বিদ্যুতের কাজ, সবই ওর উপর। একদিন আমার সেলাই মেশিনে কাপড় আটকে গেল। নিজেই চেষ্টা করলাম ঠিক করতে, কিন্তু কিছুতেই ঠিক হচ্ছিল না। বেশ খানিকটা বিরক্ত হয়ে আমি আমার দেবরকে ডেকে নিলাম। সে এসে মেশিনটা দেখল, বলল, ভাবি, আপনার মেশিনে তো মরচে পড়েছে, পুরোটা খুলে আবার ঠিক করতে হবে। আমি প্রযুক্তির ব্যাপারে বিশেষ কিছু জানি না, তাই বললাম, যা করার তাড়াতাড়ি করো। আমার অনেক কাজ আছে, শুধু এটুকুই বললাম, যা করতে হবে করে নাও। সে কিছু সময়ের জন্য বাইরে চলে গেল, হয়তো কোনো সরঞ্জাম বা অন্য কিছু আনতে। কিছুক্ষণ পরে সে ফিরে এলো এবং বলল, চলুন ভাবি। তার মুখে সামান্য হাসি ছিল, কিন্তু তার চোখে একটা অদ্ভুত ঝিলিক দেখলাম, যা আমার ঠিক বোঝা গেল না। এই কথা শুনে আমি একটু বিভ্রান্ত হয়ে গেলাম, কারণ সে আমাকে তার ঘরে নিয়ে যেতে চাইল। আমি যখন তার ঘরে গেলাম তখন দেবর। আমার নাম পূজা, আমার বয়স 28 বছর। আমি দেখতে অনেক সুন্দর ছিলাম। গায়ের রং ছিল ফর্সা। আমার স্বামী বিদেশে যাওয়ার পর আমার দেবর সব সময় আমার সাথেই থাকত। দিন দিন তার ব্যবহার অনেকটা পরিবর্তন হতে থাকে। একদিন সে আমাকে এমন কিছু বলল, যা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল। আশা করছি তোমাদের ভালো লাগবে। গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। বিয়ের পর থেকেই সংসারে টানাপোড়েন ও প্রতিদিনের খরচের বোঝা ধীরে ধীরে আমার উপর পড়তে শুরু করল। বাড়ির অবস্থাও এমন ছিল না যে কোনো সাহায্য ছাড়া চলতে পারব। বাধ্য হয়ে একদিন নিজেকে বললাম, কিছু একটা করতে হবে। যদিও আমি পড়াশোনায় তেমন কিছু জানি না, কোথাও চাকরি পাওয়া সম্ভব ছিল না, তাই ভাবলাম মহল্লার মহিলাদের কাপড় সেলাই করা শুরু করব। পুরনো সেলাই মেশিনটা, যা বিয়েতে পাওয়া দান উপহার হিসেবে এক কোণায় পড়েছিল, তা পরিষ্কার করতে লাগলাম। এরপর পাড়ায় জানিয়ে দিলাম, যাদের কাপড় সেলাই করতে হবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারে। ধীরে ধীরে খবর ছড়াতে লাগল, আর কিছু দিনের মধ্যেই বেশ কয়েকটি অর্ডার আসা শুরু হলো। পাড়ার মহিলারা তাদের সালোয়ার, ওড়না, ব্লাউজ সেলাই করাতে আমার কাছে আসতে লাগল। কাজটা ভালোভাবে করতে শিখে গেলাম, আর এই সেলাইয়ের মাধ্যমেই সংসারের খরচ চালাতে শুরু করলাম। সেলাই করতে করতে প্রায় আমার বাড়িতে মহিলারা ভিড় করত। কারো মাপ নেওয়া, কারো ফিটিং ঠিক করা, কেউ আবার পুরনো কাপড় নতুন ফ্যাশনে সেলাই করাতে চাইত, আর কেউ কেউ শুধুই মন খুলে গল্প করতে আসত। ধীরে ধীরে এই সেলাইয়ের কাজের সঙ্গে তাদের সঙ্গেও এক ধরনের সম্পর্ক গড়ে উঠল। তারা আমাকে তাদের মনের কথা বলত, সমস্যার কথা শেয়ার করত। এতে আমিও এক ধরনের সান্ত্বনা পেতাম, একটা উদ্দেশ্য খুঁজে পেলাম দিনভর ব্যস্ত থাকার, নিজের কষ্ট ভুলে থাকার। সেলাইয়ের কাজ বাড়তে লাগল। এক মহিলা কাপড় দিতে আসলে আরেকজন নিতে চলে আসত। আমার নিজের সন্তান ছিল না, তাই এই কাজের জন্য বাড়িটা সবসময় মহিলাদের হাসিতে ভরে থাকত। ওদের হাসিঠাট্টা আর গল্পে আমার বাড়িতে যেন নতুন করে জীবনের প্রাণচাঞ্চল্য ফিরে এলো। কাজের সাথে সামান্য আয়ও হচ্ছিল, যা আমার জন্য এক প্রকার স্বস্তি নিয়ে এলো। কিছু মাসের মধ্যেই আমার সেলাইয়ের দক্ষতার কথা আশেপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ল। এবার দূরের মহল্লা থেকেও মহিলারা তাদের কাপড় সেলাই করাতে আসতে লাগল। কাজের চাপ এতটাই বেড়ে গেল যে একা সামলানো মুশকিল হয়ে পড়ল। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা মেশিনের সামনে বসে কাজ করতে করতে কাঁধ ব্যথা করতে শুরু করল। এমনকি আঙুলগুলোতেও ব্যথায় ফুলে যেত। শেষে পাড়ার কয়েকজন মেয়েকে সাহায্যের জন্য ডেকে নিলাম, যারা সেলাই শিখতে আগ্রহী বা কিছু আয় করতে চায়। আমি বললাম তারা যেন নিজেদের সেলাই মেশিন নিয়ে এসে আমার সাথে কাজ করে।
এর বিনিময়ে তারা সেলাই শিখবে এবং সামান্য পারিশ্রমিকও পাবে। কেউ কেউ সেলাই মেশিন প্রথমবার ধরেছিল। ধৈর্য ধরে তাদের কাপড় ঠিক করে বসানো, সুতো লাগানো এবং সোজা সেলাইয়ের কৌশল শেখাতাম। তাদের আশায় আমার কাজ অনেক হালকা হয়ে গেল, এখন বাড়িটা আরও প্রাণবন্ত লাগত। ওরা হাসত, গল্প করত, আর মাঝে মাঝে আমার সাহায্যে নতুন কিছু ডিজাইন শিখত। তাদের সাথে আত্মীয়তার মতো একটা সম্পর্ক গড়ে উঠেছিল। আমি তাদের সেলাই মেশিন চালানো শেখাচ্ছিলাম, আর ধীরে ধীরে কাজও দিতে শুরু করলাম। তবে নতুন বলে প্রায় ভুল করত, কখনো মেশিনে কাপড় আটকে যেত, কখনো সুতোর গিট ছিঁড়ে যেত বা আঙুল ফুটত। প্রতিদিনই মেশিনের সমস্যা হতো, আর ঠিক করাতে আমার অনেকটা সময় চলে যেত। একদিন তাদের মধ্যে এক মেয়ের মেশিন আবার নষ্ট হয়ে গেল। কাপড় মেশিনে আটকে গেল। আমি নিজে থেকে চেষ্টা করলাম ওর মেশিনটা ঠিক করতে, কিন্তু সফল হলাম না। বাধ্য হয়ে আমি তাকে বললাম, আজ তুমি মেশিনটা ঠিক করিয়ে নিয়ে এসো, আজ আর কাজ করতে হবে না। মেয়েটি চলে যেতে প্রস্তুত হচ্ছিল। তখনই আমার দেবর বাড়িতে দুপুরের খাবারের জন্য এলো। আমি রান্নাঘরে গিয়ে তার জন্য খাবার গরম করতে লাগলাম। জানালা দিয়ে তাকিয়ে দেখি, আমার দেবর সেই মেয়েটির সঙ্গে কিছু কথা বলছে। আমার দেবর মেয়েটিকে জিজ্ঞাসা করল, তুমি এত তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়ি যাচ্ছ কেন? মেয়েটি বলল, আমার সেলাই মেশিনে কাপড় আটকে গিয়েছে, তাই মেশিন নষ্ট হয়ে গেছে। ভাবি নিজেই ছুটি দিয়েছেন। কাল বাইরে থেকে ঠিক করিয়ে তারপরই কাজে আসব। মেয়েটির কথা শুনে আমার দেবর বলল, আরে বাইরে গিয়ে ঠিক করানোর কি দরকার, যখন বাড়িতেই লোক আছে। দেবরের কথা শুনে মেয়েটি থেমে গেল। সে বলল, তুমি যদি মেশিনটা ঠিক করে দাও তাহলে খুবই উপকার হবে। না হলে আমাকে বাবাকে বলেই বড় বাজারে পাঠাতে হবে, আর বাবাকে সাইকেলে মেশিন নিয়ে যেতে অনেক কষ্ট হবে। মেয়েটির কথা শুনে আমার দেবর মেশিনটা পরীক্ষা করতে লাগল। বলল, তোমার মেশিনে তো মরচে ধরে গেছে, এটা পুরোপুরি আটকে গেছে। ভালোভাবে খুলে ঠিক করতে হবে। মেয়েটি অবাক হয়ে বলল, তাহলে তুমি ঠিক করতে পারবে না? দেবর হেসে বলল, না না, আমি এই কাজ ভালোই জানি। মেয়েটি খুশি হয়ে পাশে বসে পড়ল এবং বলল, আমার একটা সেলাইয়ের কাজ করতে হবে, তাড়াতাড়ি করে দাও প্লিজ। দেবর তখন বলল, মেশিনটা আমার ঘরে নিয়ে এসো, আমি ওখানেই ঠিক করব। মেয়েটি একটু দ্বিধায় পড়ে গেল। তখন দেবর বলল, আমার সব সরঞ্জাম ঘরেই আছে, তাই মেশিন ঠিকঠাক করার জন্য ওখানে নিয়ে যেতে হবে। দেবর বলল, আমি ঘরেই ঠিক করে দিচ্ছি। মেয়েটি মেশিন নিয়ে তার ঘরে গেল। আমি খাবার গরম করে বাইরে রাখলাম, কিন্তু অনেকক্ষণ কেটে গেলেও দেবর এবং সেই মেয়েটি ঘর থেকে বের হচ্ছিল না। দুজনেই তরুণ, তাই চিন্তায় পড়ে গেলাম। কিছুক্ষণ অপেক্ষা করলাম, কারণ দেবর এর উপর সন্দেহ করতে চায়নি। তবু দীর্ঘ সময় পর ধৈর্য হারিয়ে অবশেষে দেবর এর ঘরের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। ঠিক তখনই মেয়েটি সেলাই মেশিন নিয়ে বাইরে বেরিয়ে এসে বলল, ভাবি, মেশিন ঠিক হয়ে গেছে। ওর কথা শুনে আমারও স্বস্তি হল এবং আমরা নিজেদের কাজে ফিরে গেলাম। কিন্তু আমি মনে মনে ভাবছিলাম দেবর এতক্ষণ ঘরে কি করছিল। কিছুক্ষণ পরে দেবরও ঘর থেকে বেরিয়ে এসে বিছানায় বসে খাবার খেতে লাগল। পাশের বাড়ির বিয়ের জন্য প্রচুর কাপড় সেলাইয়ের অর্ডার পেয়েছিলাম, আর সময় খুব কম ছিল বলে কিছুটা দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু দেবর দ্রুত মেজেটির মেশিন ঠিক করে দেওয়ায় কাজ সহজ হয়ে গেল। খাওয়া শেষ করে দেবর মজা করে বলল, যার মেশিন নষ্ট হবে আমি আছি। আমি হেসে উঠলাম। এই সেলাই কাজ থেকে এখন বেশ ভালো আয় হচ্ছিল, তাই মনও বেশ ভালো ছিল। বিয়ের 9 বছর কেটে গেছে, আর স্বামী বিয়ের কিছুদিন পরই বিদেশে কাজের জন্য চলে গিয়েছিল। প্রায় 3 বছর ধরে সে দুবাইতে আছে। 6 মাস বা বছরে একবার ফিরত, ছুটি পেলেই স্বামী বাড়িতে আসত, সপ্তাহখানেক থেকে আবার দুবাই ফিরে যেত। বাড়িতে শ্বশুর শাশুড়ি আর এক দেবর ছিল। শ্বশুর শাশুড়ি ছিলেন বয়স্ক এবং প্রায় অসুস্থ থাকতেন, দিনের বেশিরভাগ সময় নিজেদের ঘরেই থাকতেন। দেবর খুবই ভালো ছেলে ছিল, বয়স মাত্র 20 হলেও সে নিজেই একটি দোকান খুলেছিল, যেখানে মেশিন মেরামতের কাজ করত। আমি ওকে বলতাম, তুমি এখনও ছোট, পড়াশোনা করাটাই দরকার, কিন্তু সে বলত, ভাবি, সংসার তো চলাতে হবে। কতদিন আর সব দায়িত্ব ভাইজের উপর ফেলে রাখা যাবে? ভাই বিদেশে আছে, বাড়িটাও ভাড়ার, মা বাবা অসুস্থ, তাই আমাকে কাজ করতেই হবে। সাধারণত দেবর দিনের বেশিরভাগ সময় দোকানেই থাকত, তবে মাঝে মধ্যে বাড়িতেও আসত, আর আমি নিশ্চিন্তে থাকতাম। দেবর বাড়িতে এলেই এখানে ওখানে ছোটখাটো কাজগুলো করে দিত। আমার সাথে বসে অনেক গল্প করত। মেয়েরা যেসব মেশিন নিয়ে আসত,
তা প্রায়ই নষ্ট হয়ে যেত, আর আমি দেবরকে বললেই সে দ্রুত ঠিক করে দিত। একদিন আমি সেলাই করছিলাম, আবারও সেই মেয়েটির মেশিন নষ্ট হয়ে গেল। এতে আমার রাগ উঠে গেল। বললাম, তুমি এত বড় হলে, কতদিন ধরে তোমার সেলাই শেখাচ্ছি, অথচ এখনও কিছুই শিখতে পারনি। আমার রাগ দেখে মেয়েটি কেঁদে ফেলল। আমি ওকে বললাম, তোমার মেশিন নিয়ে যাও এবং বাড়ি যাও। কিন্তু ঠিক সেই সময় আমার দেবর বাড়িতে এলো, আর মেয়েটিকে কাঁদতে দেখে বলল, ভাবি, ও কাঁদছে কেন? দেবর আশেপাশের সব মেয়েদের চিনত, তাই ওদের ব্যাপারে খোঁজ খবর নিত। আমি বিরক্ত হয়ে বললাম, এই মেয়েটি আমাকে খুবই বিরক্ত করছে। মনে হচ্ছে ওকে কাজ থেকে বাদ দিয়ে দিই। ইচ্ছে করেই মেশিন নষ্ট করে ফেলে। আমার কথা শুনে দেবর হেসে ফেলল। আমি রাগের মধ্যে ছিলাম, তাই ওকে একটু বকাও দিলাম। দেবর বলল, ভাবি, এর কোনো দোষ নেই। আজকালকার মেশিনগুলোই এমন, সহজে খারাপ হয়ে যায়। পুরনো দিনের মেশিন কিনলে তার অনেক বছর পর্যন্ত কোনো সমস্যা হতো না। এখন তো সব কিছুই লোকাল মানের। দেবরের কথা শুনে আমি ওর দিকে তাকালাম। সে তখন পকেট থেকে মোবাইল বের করে বলল, ভাবি, দাদার কল এসেছে, আপনি কথা বলবেন? আপনার রাগও মিটে যাবে। স্বামীর কথা শুনে আমি হেসে ফেললাম। দেবর খুবই দুষ্ট ছিল, মাঝে মাঝেই আমাকে মজা করত। আসলে কয়েকদিন ধরে আমার স্বামীর সাথে কথাই হয়নি। হয়তো কাজের জন্য ব্যস্ত ছিল। প্রায় প্রতিদিনই দেবরকে বলতাম, দাদার সাথে একটা কল লাগিয়ে দাও, কিন্তু সে প্রতিবারই বলত, ভাবি, আজ মোবাইলে টাকা নেই, কাল কথা বলিয়ে দেব। তবে বেশ কিছুদিন পার হয়ে গেলেও সে কলটা করে দেয়নি। হয়তো সত্যিই ওর মোবাইলে টাকা ছিল না। কিন্তু আজ দেবর আমাকে মোবাইলটা ধরিয়ে দিতেই সবকিছু ভুলে গেলাম। মোবাইল হাতে নিয়ে নিজের ঘরে গিয়ে স্বামীর সঙ্গে কথা বলতে শুরু করলাম। বহুদিন ধরেই কথা হচ্ছিল না, তাই অনেক প্রয়োজনীয় কথা বলার ছিল। প্রায় 15 মিনিট পর কথা শেষ করে যখন কল কাটতে যাচ্ছিলাম, তখন স্বামী বললেন, মা বাবার সাথেও একটু কথা বলিয়ে দাও। আমি মোবাইলটি নিয়ে শ্বশুর শাশুড়ির ঘরে গিয়ে আমার স্বামীর সঙ্গে কথা বলালাম। তারা বেশ খুশি হলেন। সেখান থেকে বেরিয়ে এসে দেখলাম দেবর বাইরে নেই। এক মেয়ে বলল, ও এখনও তানিয়ার মেশিন ঠিক করছে, আর ওর ঘরের দিকে ইশারা করল। আমি কিছুটা অবাক হলাম, কারণ এতক্ষণ ধরে ওরা ঘরের ভেতরেই ছিল। ঠিক তখন মনে পড়ল, আমি এখনও দেবর এর জন্য খাবার গরম করিনি। নিজের মাথায় হাত ঠেকালাম, স্বামীর সঙ্গে কথা বলার ফাঁকে দেবর এর খাবার দেওয়ার কথাই ভুলে গিয়েছিলাম। দেবর যখন বাইরে এলো, তখন আমি বললাম, তুমি বসো, আমি তোমার জন্য খাবার গরম করে আনি। কিন্তু দেবর বলল, না ভাবি, আমার পেট ভরে গেছে, আজ খাবো না। হেসে সে বাইরে চলে গেল, আর আমি একটু অবাক হয়ে মেশিনের পাশে বসে ভাবতে লাগলাম, আসলে ও কোথায় গিয়ে পেট ভরালো। সেদিন আমি কাজের মাঝে হঠাৎ এক পাশে দেখলাম আমার তানিয়া কিছু মেয়ের সাথে ধীরে ধীরে কথা বলছে। তার মুখে এক ধরনের আনন্দ ঝলকাচ্ছিল, যেন সে আনন্দে মেতে আছে। তার মুখে এক অদ্ভুত লালচে আভা ফুটে উঠেছিল, যা দেখে আমার মধ্যে হালকা অভিমান তৈরি হল। আমি এগিয়ে গিয়ে প্রশ্ন করলাম, তানিয়া, তোমার মেশিন ঠিক হয়ে গেছে? সে তাড়াতাড়ি মাথা নাড়ল। আমি তাকে বললাম, তাহলে এবার কাজটা ঠিকঠাক করো। আমার কথা শুনে সবাই নিজেদের কাজে মন দিল। কাজ করতে করতে আমি আমার স্বামীর কথা ভাবতে লাগলাম। বহুদিন ধরে আমি চাইছিলাম সে যেন কিছুদিন বাড়িতে থাকে। আমার মন খুব চেয়েছিল তাকে বাড়িতে দেখতে, কিন্তু সে বলতো, যদি বাড়িতে আসি তাহলে বেশ কিছু খরচ হবে, তাই কিছুদিন না আসাই ভালো। আমি জানতাম সে আমাদের ভবিষ্যতের জন্য প্রতিটি টাকার হিসাব করছে, যাতে আমাদের ভবিষ্যৎ আরও ভালো হয়। কিন্তু তবু তার দূরত্ব আমাকে কষ্ট দিচ্ছিল। মনে মনে ভাবতাম, সে যদি প্রতিদিন বাড়ি ফিরত, আমার সাথে থাকত, তাহলে কেমন হতো। আমি চাইতাম সে বাড়ি ফিরুক, হয়তো কম আয় হবে, কিন্তু সে পাশে থাকলে সবকিছু সহজ হতো। তাই আমি চুপচাপ সেলাইয়ের কাজে মন দিতাম। সেলাই করার মাধ্যমে কিছু আয় করতে পারছিলাম, যা ঘরের খরচের কিছুটা সাপেক্ষে সহায়ক হতো। আমি যা উপার্জন করতাম তা শাশুড়ির হাতে তুলে দিতাম, এতে সবার মুখে হাসি ফুটে উঠত, আর আমার সময়টাও ভালো কেটে যেত। সেলাইয়ের কাজে নিয়োজিত মেয়েদের মেশিনগুলো প্রায়শই নষ্ট হয়ে যাচ্ছিল। অনেকবার বুঝিয়ে বলেছিলাম, মেশিনগুলো ঠিকভাবে চালানো শিখতে হবে। কিন্তু প্রতিদিনই কারো না কারো মেশিনে কোনো না কোনো সমস্যা দেখা দিত। ভাবছিলাম, যদি মেশিন ঠিক করার কাজটাও শিখতে পারতাম তাহলে কেমন হতো। কিন্তু আমি তেমন শিক্ষিত নই, তাই এ ধরনের কাজ শেখার সাহস পাইনি।
এই মেশিনগুলো আগে আমার শাশুড়ি চালাতেন, তিনি আমাদের সংসারের খরচ মেটানোর জন্যই সেলাই করতেন। কিন্তু আমার বিয়ের পরপরই শাশুড়ি অসুস্থ হয়ে পড়লেন, আর তখনই আমার স্বামী বিদেশে চলে গেলেন। আমি তখন ভাবলাম সেলাইয়ের কাজটি আমিই করব, এতে সংসারের জন্য কিছু টাকা আসবে। কিন্তু বুঝতে পারিনি যে এর সাথে কিছু বাড়তি সমস্যাও আসবে। সে দিনটাতে আমার খুব ভালো লাগছিল, কারণ সকালে আমার স্বামীর ফোন এসেছিল। স্বামীর খবর পেয়ে মনটা খুশিতে ভরে গিয়েছিল। তবে কাজের মধ্যে ঠিক তখনই আমাদের পাড়ার এক মহিলা এলেন। তিনি বললেন, আমার মেয়ের বিয়ে, আমি চাই তুমি বিয়ের জন্য প্রয়োজনীয় সব পোশাক সেলাই করে দাও। আমার হাতে তখন তেমন কাজ ছিল না, তাই তার কথা শুনে বেশ আনন্দ পেলাম। হাসিমুখে তাকে বললাম, আমার বেশ কয়েকজন মেয়ে আছে কাজ শেখার জন্য, আমরা একসঙ্গে কাজ করে সময় মতো সব পোশাক তৈরি করে দেব। তিনি আমাকে অনেক আশীর্বাদ দিয়ে চলে গেলেন, আর তার যাবার পর আমি সেলাই শেখার মেয়েদের সঙ্গে বসে কাজ ভাগাভাগি করলাম। সেদিন কাজের চাপ ছিল অনেক, আর সময় ছিল খুব কম। তাই আমি মেয়েদের বললাম, সবাই নিজের মেশিন ঠিকভাবে চালাবে। যদি কাজের মাঝে কারো মেশিন নষ্ট হয়, তবে তাকে এই কাজ থেকে বাদ দিতে হবে। আমার কথা শুনে এক মেয়ে মৃদু হেসে বলল, ভাবি, আজ আপনার ছোট দেবর আসবে না, আমরা তার মাধ্যমে আমাদের মেশিনগুলো ঠিক করিয়ে নেব। মেয়েটির মুখে চাপা হাসি ছিল, যার অর্থ আমি তখন পুরোপুরি বুঝতে পারিনি। আমি তখন কাপড়গুলো যাচাই করছিলাম, তাই বললাম, হ্যাঁ ঠিক আছে, দ্রুত মেশিনগুলো ঠিক করে নাও। এই কথায় সবাই যেন খুশি হয়ে উঠল। দুপুরে ছোট দেবর এলে মেয়েরা তার চারপাশে ঘিরে ধরল। সে বলল, আমি কি সব মেশিন ঠিক করার দায়িত্ব নিয়েছি? যাও, অন্য কারো কাছে নিয়ে যাও। তবু হাসতে হাসতে সে তাদের সাহায্য করতে লাগল। আমি এই দৃশ্য দেখে মৃদু হেসে ফেললাম, আর মেয়েরা একটু মন খারাপ করল। তারপর মেয়েরা মজার ছলে বলল, আমরা তো তোমার জন্যও কিছু করতে চাই, আমরা তো বিনিময়ে কিছু দিতে চাই। হাসতে হাসতে আমার ছোট দেবর বলল, আচ্ছা, তাহলে কিছু দিতেই হবে। তখন এক মেয়ে বলে উঠল, যেদিন তোমার বিয়ে হবে, আমরা তোমার বউয়ের জন্য সেরা পোশাকটি সেলাই করে দেব। তার কথা শুনে আমার দেবর হেসে বলল, তোমরা সবাই বেশ চালাক। প্রতিদিন কারো না কারো মেশিন ঠিক করি, আর শেষমেশ বিয়ের দিনে শুধু একটা পোশাক সেলাইয়ের প্রতিশ্রুতি। দেবর এর কথা শুনে আমি হেসে উঠলাম। সে বলল, তোমাদের সেলাই এখনও পুরোপুরি নিখুঁত নয়, তাই মাফ করো, আমার ভাবি আমার হবু স্ত্রীর জন্য পোশাক বানাবে। কথাটি বলে সে আমার দিকে তাকাল। আমি হেসে মেয়েদের বললাম, আমার ছোট দেবর এখনও খুব ছোট। তখন এক মেয়ে অবাক হয়ে বলল, ভাবি, কিন্তু ও তো দেখতে বেশ লম্বা। আমার দেবর মজার ছলে আমার দিকে তাকিয়েছিল, যেন আমার জবাব শোনার জন্যই অপেক্ষা করছিল। আমি জানতাম সে আসলে বয়সে বেশ তরুণ, পরিবারের দায়িত্ব নেয়ার জন্য সে প্রস্তুত নয়। আর্থিক পরিস্থিতিও তেমন ভালো নয়। আমার স্বামীও বিয়ের পর আমাদের ভবিষ্যৎ গড়ার জন্য দূরে চলে গিয়েছিল। আমিও চেয়েছিলাম না যে ভবিষ্যতে আমার দেবরের স্ত্রীও একই দূরত্বের কষ্টে থাকুক। তাই আমি বললাম, লম্বা হয়েছে বলে বিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। বিয়ের জন্য আরও অনেক প্রস্তুতির প্রয়োজন। ওর বিয়ে হতে এখনো কয়েক বছর বাকি। আমার কথা শুনে দেবর হেসে উঠল। এরপর আমি মেয়েদের দিকে ফিরে বললাম, চলো, এবার সবাই কাজে মন দাও। আমি দেবরের জন্য খাবার গরম করে নিয়ে আসি। এ কথা বলে আমি রান্নাঘরে গিয়ে তার জন্য খাবার গরম করতে লাগলাম। মেয়েরা নিজেদের কাজ নিয়ে আবার ব্যস্ত হয়ে গেল। আমি আমার দেওরের ঘরে যাচ্ছিলাম, কারণ জানি না কিভাবে, কিন্তু ও মেশিনগুলোতে এক ধরনের জাদু করত, আর সবকিছু ঠিকঠাক হয়ে যেত। সেদিনও সে মেয়েদের সেলাইয়ের মেশিনগুলো সারিয়ে দিয়ে নিজের কাজে চলে গেল। পরের দিন প্রচুর কাজ ছিল, তাই কাউকে কাজ থেকে সরতে দিলাম না। দেবরও সেদিন বাড়িতে আসেনি, আর কাজের চাপ এত বেশি ছিল যে আমিও ব্যস্ত ছিলাম। মনে মনে ভেবেছিলাম, কাজের ফাঁকে নিজের বাবা মার বাড়িতে কিছুদিন যাব। কতদিন যাব ভাবছি, কিন্তু হঠাৎ একটা বিপদ এলো। আমার মেশিনটি খারাপ হয়ে গেল, আর কাপড়ের বিশাল স্তূপ পড়ে রইল। আমি চাইছিলাম না যে এত দামি কাপড় মেয়েদের দিয়ে সেলাই করাই, কারণ তাদের কাজের মধ্যে এখনও সূক্ষ্মতা আসেনি। সকালে মেশিনটি একদম কাজ করছিল না। মেয়েরা আমার চিন্তিত মুখ দেখে বলল, ভাবি, আপনি চিন্তা করবেন না, আপনার দেবর আছে, সে তো আপনার মেশিন ঠিক করেই দেবে। এই কথা শুনে মেয়েরা নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলতে লাগল, যে আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম, দেবর সারা দিন বাইরে থাকত, কিন্তু দুপুরে খাবার খেতে এলেই মেয়েরা যেন কোনো বাহানায় তার আশেপাশে ঘুরঘুর করত।
সবার কাজ ছেড়ে যেন তার উপস্থিতিতে একটু আনন্দ খুঁজে পেত। এমন সময় আমি নিজেই উঠে দাঁড়ালাম কাজ দ্রুত শেষ করার জন্য। সেদিন কাজের চাপ এত বেশি ছিল যে মেয়েদের আচরণে খুব একটা খেয়াল করতে পারিনি। কিন্তু যখন থেকে আমার দেবর মেয়েদের মেশিনগুলো ঠিক করে দিতে শুরু করল, তখন থেকে তারা প্রায় প্রতিদিন কাজ শেষে কিছু না কিছু খাবার নিয়ে আসতে লাগল। শুরুতে ভাবতাম ওরা হয়তো আমার জন্যই এসব নিয়ে আসে, কিন্তু পরে বুঝতে পারলাম এসব খাবার আসলে আমার দেবর এর জন্যই আনা হচ্ছিল। বিষয়টা বুঝতে পেরে আমি ওদের একটু বকাও দিলাম। বললাম, আমার মেশিন খারাপ হয়েছে, অথচ তোমরা সবাই বসে আছো কেন? আমার কথা শুনে তারা চুপচাপ নিজেদের কাজে ফিরে গেল, আর আমি অপেক্ষা করতে লাগলাম দেবর কখন বাড়ি ফিরে আসবে। দুপুরেই তার বাড়ি ফেরার কথা, কিন্তু তখন পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলাম। আমার কাছে কোনো মোবাইল ছিল না, আর আমি মোবাইল চালাতেও জানতাম না। তাই ফাঁকা সময়টা কাটানোর জন্য রান্নাঘরে গিয়ে কিছু সবজি কেটে বসেছিলাম। তখনই শুনতে পেলাম তানিয়া মৃদু স্বরে আরেক মেয়েকে বলছে, ভাবির বদলে যদি আমার মেশিনটাই আজ নষ্ট হতো। কথাটা শুনে আরেক মেয়ে চুপিসারে হাসি চেপে ফেলল, আর আমি তানিয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। ওর চোখে এক ধরনের আকাঙ্ক্ষা ছিল। হঠাৎ মনে পড়ল তানিয়ার মেশিনই প্রথম নষ্ট হয়েছিল, আর সেই কারণেই আমার দেবর তার মেশিন ঠিক করার জন্য নিজের ঘরে নিয়ে গিয়েছিল। এই পুরো ব্যাপারটা আমাকে একটু চিন্তায় ফেলে দিয়েছিল। দুপুরের দিকে আমার দেবর বাড়ি এলো। আমি তার জন্য অপেক্ষা করছিলাম। সে বাড়িতে পা রাখতেই আমি বললাম, আজ আমার সেলাই মেশিনটা নষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি এটা ঠিক করে দাও। আমি মেশিনের দিকে ইশারা করলাম, আর সে একবার আমার দিকে তাকিয়ে মেশিনের কাছে গেল। আমি বললাম, আগে ঠিকঠাক কাজ করছিল, কিন্তু আজ সকালে দেখি কাপড় আটকে যাচ্ছে। দেবর মেশিনটা চালিয়ে দেখে বলল, ভাবি, আপনার মেশিনে তো মরচে ধরেছে। পুরোটা খুলে আবার ঠিক করতে হবে। আমি প্রযুক্তির ব্যাপারে বিশেষ কিছু জানি না, তাই বললাম, যা করার তাড়াতাড়ি করো। আমার হাতে অনেক কাজ জমে আছে, দেরি হলে আর সেই পাড়ার মহিলা কাজ নিয়ে আসবেন না। আমার কথা শুনে দেবর আশ্বস্ত করে বলল, ভাবি, আপনি চিন্তা করবেন না, আমি আছি তো, আমি ঠিক করে দিচ্ছি। এটা বলেই দেবর মেশিনের বিভিন্ন অংশ খুলতে শুরু করল। কিছুক্ষণ পর সে বলল, ভাবি, এভাবে ঠিক হবে না, মেশিনটা আমার ঘরে নিয়ে যেতে হবে। তার কথা শুনে আমি একটু অবাক হলাম। জিজ্ঞেস করলাম, ভেতরে এমন কি আছে যা এখানে নেই? আমার প্রশ্নে সে কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, ভাবি, আমার সমস্ত টুলস ভেতরেই রাখা, তাই মেশিন সেখানে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তখন আমি বললাম, আমি তোমার সমস্ত টুলস বাইরে নিয়ে আসি। কিন্তু সে বলল, ভাবি, সেগুলো খুব ভারী, আপনি একা তুলতে পারবেন না। মেশিন ঠিক করাতে চাইলে ঘরেই নিয়ে যেতে হবে। তার কথা শুনে আমি কিছুটা অস্বস্তি অনুভব করলাম, কারণ আজই আমার মেশিনটি ঠিক করানো দরকার ছিল। তারপর কোনো উপায় না দেখে মেশিনটি তার ঘরে নিয়ে যাওয়ার জন্য রাজি হলাম। অবশেষে দেবর এর কথা মতো আমি মেশিন নিয়ে তার ঘরে গেলাম, কিন্তু সেখানে সে এমন একটি কথা বলল, যা শুনে আমি অবাক হয়ে বাইরে বেরিয়ে এলাম। তার কথাগুলো কিছুতেই মেনে নিতে পারছিলাম না, কারণ আমি তার ভাবি। দেবর তখন দোকানে চলে গেল, আর আমি সোজা শ্বশুর শাশুড়ির ঘরে গেলাম এবং তাদের পুরো ঘটনাটি বললাম। শাশুড়ি বললেন, ছোট ছেলে না বুঝে হয়তো এভাবে বলেছে, আমরা তাকে বুঝিয়ে দেব। কিন্তু আমি বললাম, আপনারা যাকে ছোট বলছেন সে এখন প্রাপ্তবয়স্ক, এরকম কিছু ঘটার আগেই ওর জন্য কোনো ভালো মেয়ে দেখে বিয়ে ঠিক করে ফেলা উচিত। শাশুড়ি চিন্তিত হয়ে বললেন, কিন্তু মেয়ে কোথায় পাব? আমি হাসি চাপিয়ে বললাম, এই নিয়ে ভাববেন না, আপনার ছোট ছেলে ইতিমধ্যেই নিজের পছন্দের মেয়েটিকে ঠিক করে ফেলেছে। আমি শাশুড়িকে তানিয়ার কথা জানালাম। শাশুড়ি ও শ্বশুর অবাক হয়ে তাকালেন। পরের দিন তারা দেবরের সঙ্গে কথা বললেন, এবং যখন তানিয়ার প্রসঙ্গ তুললেন, দেবর যেন সেই কথার জন্যই অপেক্ষায় ছিল। সে হাসিমুখে আমার দিকে তাকিয়ে জানিয়ে দিল যে সে রাজি। কিছুদিন পর আমি নিজেই তানিয়ার বাড়িতে গিয়ে তাদের সঙ্গে এ বিষয়ে কথা বললাম। তাদেরও আপত্তি ছিল না। কয়েক মাসের মধ্যেই আমার দেওরের বিয়ে সম্পন্ন হয়ে গেল। এই ঘটনায় বুঝেছিলাম, ছেলেরা যখন নিজেরা সিদ্ধান্ত নেয়া, তখন তাদের পথ দেখানোই ভালো। ছেলে বা মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন তাদের বিয়েতে দেরি না করাই ভালো, না হলে নানা সমস্যা দেখা দিতে পারে। তানিয়া যখন আমাদের বাড়িতে বউ হয়ে এলো, তখন সে আমার সঙ্গে মিলে সেলাইয়ের কাজে হাত লাগাল। আমাদের বাড়ির আয়ও এতে দ্বিগুণ হল।
গল্পের মূল চরিত্র পূজার জীবন নানা চ্যালেঞ্জে পূর্ণ। বিয়ের পর সংসারের আর্থিক অবস্থা খারাপ দেখে সে নিজে কিছু করার সিদ্ধান্ত নেয়া। এই গল্প আমাদের শেখায় যে আমাদের পরিস্থিতি উন্নতির জন্য সর্বদা পরিশ্রম করতে পিছিয়ে পড়া উচিত নয়। পূজা উচ্চশিক্ষা না থাকা সত্ত্বেও সেলাইয়ের মাধ্যমে সংসারের খরচ চালাতে শুরু করে, যা প্রমাণ করে যে সীমিত সম্পদেও পরিশ্রম আর ইচ্ছাশক্তি থাকলে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব। পূজার জীবন নানা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। স্বামী বিদেশে কাজ করতে যাওয়ার পর সংসারের দায়িত্ব তার উপরই এসে পড়ে। তবু সে হার মানেনি এবং জীবনে একটি ইতিবাচক মনোভাব বজায় রেখেছিল। ধৈর্য এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলার দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ, যা পূজা আমাদের শেখায়। সে আমাদের দেখায় যে কঠিন পরিস্থিতিতেও ইতিবাচক থেকে সমাধান খুঁজে বের করা যায়। সেলাইয়ের কাজ বাড়তে থাকলে পূজার মাথায় পাড়ার মেয়েদের সাহায্য নেওয়ার ভাবনা আসে। সে তাদের সেলাই শেখায় এবং আয়ের সুযোগ দেয়। এতে বোঝা যায় আশেপাশের মানুষদের সহায়তা করলে অনেক সমস্যা সহজে সমাধান করা যায়। পূজা এই উদ্যোগের মাধ্যমে অন্যদের আয়ের পথ তৈরি করে, যা অনুপ্রেরণামূলক। গল্পে পূজার দেবরও পরিবারের দায়িত্বশীল সদস্য। সে পড়াশোনার পরিবর্তে কাজকে প্রাধান্য দেয়, সংসারের খরচে সাহায্য করতে। এতে বোঝা যায় সময় ও পরিস্থিতির প্রয়োজনে সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি। মানুষের জীবনের সঠিক অগ্রাধিকার নির্ধারণ গুরুত্বপূর্ণ। পূজা কাজের মেয়েদের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল ছিল। শুধু সেলাই শেখানো নয়, তাদের ছোটখাট সমস্যা বোঝারও চেষ্টা করত। তার এই গুণ শেখায় অন্যের অনুভূতি সম্মান করা সঠিক মানবিক সম্পর্ক গড়তে সহায়ক। চ্যালেঞ্জ আসলেও পূজা আত্মসম্মান বজায় রেখে কাজ চালিয়ে গেছে এবং অন্যদের সহায়তা নিয়ে নিজেকে দুর্বল মনে করেনি। এটি বোঝায় আত্মসম্মান ও আস্থাই সাফল্যের মূল। পূজার স্বামী দূরে থাকলেও তার দেবর পাশে থেকেছে, যা শেখায় পরিবারের সহায়তা জীবনের অনেক সমস্যাই সহজ করে তোলে। পূজার সেলাইয়ের কাজ বাড়লে সে আশপাশের মেয়েদের কাজে যুক্ত করে, যা সহযোগিতার মনোভাবের উদাহরণ। এভাবে সে নিজের উন্নতির পাশাপাশি তাদের জীবিকাও রক্ষা করে। গল্পটি শেখায় যে এগিয়ে যেতে সঠিক সিদ্ধান্ত ও সহানুভূতি গুরুত্বপূর্ণ। পূজার কাজে আশেপাশের মহিলারা যুক্ত হওয়ায় তার ঘর শুধু সেলাইয়ের জায়গা নয়, সমস্যাগুলো শেয়ার করার স্থানও হয়ে ওঠে। এটি সমাজে সংযোগ ও সহযোগিতার বার্তা দেয় এবং ঐক্য বজায় রাখা উচিত। পূজার গল্প শেখায় যে আমাদের লুকিয়ে থাকা প্রতিভা চিনে কাজে লাগালে তা এগিয়ে চলার পথ হতে পারে। সে সেলাইকে আর্থিক বাধ্যবাধকতা থেকে সুযোগে রূপান্তরিত করেছে, যা চ্যালেঞ্জে সুযোগ খোঁজার প্রেরণা দেয়। এই গল্প থেকে শেখা যায় পরিশ্রম, ধৈর্য, সহযোগিতা, আত্মমর্যাদা এবং ইতিবাচকতার সাথে আমরা কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে পারি। সম্পর্কের গুরুত্ব ও সমাজের সংযোগ আমাদের সবার জন্য একটি ভালো জীবন গড়ে তুলতে সাহায্য করে। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।